আমাদের পরিবেশ, আমাদের প্রকৃতি, আমাদের প্রাণ, আমাদের বেঁচে থাকার আখ্যান। নমস্কার, শুভ বিজয়া। আপনাদেরকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে আরো একবার শুরু করছি হ্যালো ডিডি বসুন্ধরা। সবার নিশ্চয়ই পুজো খুব ভালো কেটেছে। উৎসবের দেশ বুকে নিয়ে এবারের বসুন্ধরায় দেখব আমরা কেমন করে দিন দিন স্মার্ট হচ্ছি। স্মার্ট হচ্ছি বলতে বহিরাঙ্গের সৌন্দর্য সৌকর্য সবই বাড়ছে ঠিকই, কিন্তু তার সাথে সাথে আমরা সবাই মিলে একসাথে কি করে স্মার্ট হয়ে বাঁচতে পারি, সেজন্যই ভারত সরকার পরিকল্পনা করেছে 100টি স্মার্ট সিটি তৈরি হবে। আমাদের নাগরিক পরিবেশ বেশ খানিকটা পরিবর্তিত হবে, হয়েছেও কয়েক বছরে বেশ খানিকটা, কিন্তু তারপরেও আরো কিছু করার থেকে যায় এবং দিন যত এগোচ্ছে উন্নয়ন বাড়ছে, সাথে সাথে আমাদের ভাবনা চিন্তা সবকিছু আমাদের পরিবেশের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। আর তাই এই 100টা স্মার্ট সিটির মধ্যে 5টি আমাদের পশ্চিমবঙ্গের, তার মধ্যে একটি বিধাননগর। বিধাননগরের পৌর নিগম, তার কমিশনার মিস্টার পবন কেডিওয়ান সাহেব, তিনি আজ উপস্থিত হয়েছেন আপনাদের সঙ্গে সেই স্মার্ট সিটি নিয়ে আলোচনা করবেন। তিনি বিধাননগরের মহকুমা শাসকও বটে। তাকে আমাদের পক্ষ থেকে স্বাগত এই অনুষ্ঠানে। স্যার, আপনাকে স্বাগত। নমস্কার। নমস্কার, শুভ বিজয়া। শুভ বিজয়া। তো স্যার, এই স্মার্ট সিটি তো স্মার্ট হচ্ছে, আরো হবে, এবং তার দায়িত্বে আপনি আছেন। এই স্মার্ট সিটি বলতে আমরা ঠিক কি বুঝবো? মানে আমাদের বিধাননগর যেমন ধরুন একটু তো স্মার্ট আছেই, সবাই অনেকেই বলেন যে বিধাননগর একটু বেশি আধুনিক, কিন্তু তারপরেও আরো আধুনিকতার কি আছে? কিংবা সারা বিশ্ব জুড়ে যে স্মার্ট সিটি এই যে সাবজেক্টটা, সেটাকে আপনি কিভাবে দেখছেন এবং নতুন বিধাননগরের রূপকার, অন্যতম রূপকার আপনি, সেটা কিভাবে দেখছেন? স্মার্ট সিটিতে বিধাননগরকে আমরা 21st সেঞ্চুরি সিটি ভাবে করতে চাইছি। স্মার্ট সিটিতে কি কি হতে পারে, এটার জন্য আমাদের এখন সিটিজেন সঙ্গে যোগাযোগ চলছে। স্মার্ট সিটিতে নানা রকমের জিনিস আমরা দিতে পারি, নানা রকমের পরিষেবা যে এখন স্টেট অফ দি আর্ট টেকনোলজির মাধ্যমে আমরা দিতে পারি, সেটাই হচ্ছে স্মার্ট সিটি। মানে টেকনোলজিটাই সেখানে সবার সাথে সবার যোগাযোগটা বাড়িয়ে দেবে, টেকনোলজি আরো উন্নত হবে এবং সবার মেলামেশা এবং তাদের সুবিধা অসুবিধা নাগরিকদের সবটাই বোধহয় টেকনোলজির মাধ্যমে হবে। সেটা যদি একটু বিস্তারিত বলেন। টেকনোলজি তো আছেই, ই গভর্নেন্স ইন্টিগ্রাল কম্পোনেন্ট আছে স্মার্ট সিটিতে। ই গভর্নেন্স ছাড়া যে সমস্ত মিউনিসিপাল সার্ভিসেস আমরা দিই, লাইক ওয়াটার কনজারভেন্সি, সাপ্লাই অফ আদার সার্ভিসেস, সার্টিফিকেটস, নানা রকমের সার্ভিসেস যারা মিউনিসিপাল পক্ষ থেকে দেওয়া হয়, এগুলো সার্ভিসেসকে আমরা কিভাবে আরো ভালোভাবে দিতে পারি, এবং গোটাটা ইন্টারনেট মাধ্যমে। আর যখন ওনাদেরকে যদি পৌর নিগমেও আসতে হয়, ওখানেও ভালোভাবে কিছু প্রবলেম না পেলে সার্ভিস কিভাবে ওনারা পেতে পারেন। আর শুধু সার্ভিসেস নয়, যে ইনফ্রাস্ট্রাকচার আছে, রোডস আছে, আর শুধু মিউনিসিপাল নয়, পুলিশিংও আছে, ট্রান্সপোর্ট আছে, হেলথ আছে, সমস্ত জিনিসকে কিভাবে আমরা 21st সেঞ্চুরি গভর্নেন্স দিতে পারি বিধাননগরে, ওটাই স্মার্ট সিটি বিধাননগরে আমরা করতে চাইছি। হ্যাঁ, বিধাননগর তো একটা উদাহরণ, আর তার সাথে অনেকগুলো শহর যুক্ত হয়ে গেছে। পশ্চিমবঙ্গের তো বোধহয় 5টা শহর নাকি? পশ্চিমবঙ্গে 4টে শহর আছে, বিধাননগর তার মধ্যে একটা আছে, বিধাননগর পৌর নিগম। ওটা ছাড়া আমাদের কাছে জাস্ট নিউ টাউনও আছে, নিউ টাউন একটা শহর আছে। এটা ছাড়া দুর্গাপুর আছে আর হলদিয়া আছে। এই 4 শহর পশ্চিমবঙ্গ থেকে, বিধাননগর, নিউ টাউন, হলদিয়া আর দুর্গাপুর, তাই তো? আমরা এখন চ্যালেঞ্জ অবস্থায় আছি, সিটি চ্যালেঞ্জে পার্টিসিপেট করছি।
এই বছর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 20 শহরকে সিলেক্ট করবে ফান্ডিং জন্য। যে 100 শহর আপনি বললেন, তাদের মধ্যে এই বছর শুধু 20 যে ফার্স্ট 20 সিটিজকে সিলেক্ট করা হবে। বিধাননগরকে আমরা এগিয়ে নিয়ে এই প্রথম 20 শহরের মধ্যে নিয়ে যেতে চাইছি। 100টার মধ্যে 20টাতে আসতে চাইছেন, মানে বিধাননগর অনেকটাই তাহলে এগিয়ে যেতে পারবে এরকম আশা করছেন। তো এই এগিয়ে যাওয়ার পথটা কিরকম, মানে কিরকম ভাবে আপনারা এই প্রকল্পটাকে রূপায়ণ করবার কি কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা সব থেকে আগে সমস্ত আমাদের যে বাসিন্দারা আছেন, যারা সিটিজেন্স রেজিডেন্টস অফ বিধাননগর, তাদের সঙ্গে এখন যোগাযোগ করছি, তাদের মতামত জানতে চাইছি। এটা করার জন্য আমরা অনলাইন মাধ্যমে তো করেছি, অনলাইন ছাড়া আমরা অফলাইনও করেছি। এরকম কিছু ফিডব্যাক ফর্মস আমরা সমস্ত সিটিজেন্সের বাড়ি বাড়ি আর নানা রকমের যে অর্গানাইজেশনস আছে আমাদের এলাকায় ওখানে দেওয়া হয়েছে। ওখান থেকে আমরা ওনাদের প্রায়োরিটিজ কি আছেন। অর্গানাইজেশনস বলতে কি শুধু মিউনিসিপ্যালিটির মাধ্যমে হচ্ছে, না অন্যান্য বিভিন্ন নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের মাধ্যমে আপনারা করছেন? আমরা মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশন পক্ষ থেকে করছি, সমস্ত অর্গানাইজেশনসকে নিয়ে করতে চাইছি। এনজিও হোক বা আরো প্রাইভেট অর্গানাইজেশনও হোক, অন্য গভর্নমেন্ট অর্গানাইজেশন হোক, যে ডিপার্টমেন্টও আছে ওখানে, কিছু পুলিশ আছে, তাদের প্রায়োরিটিজও আছে। তারা কি দেখতে চাইছেন বিধাননগরকে, তারা আমাদেরকে জানাতে পারেন। এখন পুজোর ছুটি চলছে, তো হয়তো আগামী 3-4 দিন মধ্যে ওনারা ওখানে নিজে মিটিং করে আমাদেরকে জানাবেন। আমরা এইরকম ওনাদেরকে রিকোয়েস্ট করেছি, তো ওনাদের পক্ষ থেকে প্রায়োরিটিজ পেলে, আর যে আমাদের 6.5 লাখ মতো যে পপুলেশন আছে আমাদের শহরের পপুলেশন, সেই পপুলেশন থেকে বাড়ি বাড়ি থেকে, কাউন্সিলের মাধ্যম থেকে, নানা রকমের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, রেজিডেন্ট অ্যাসোসিয়েশন, ব্লক অ্যাসোসিয়েশন, ওখান থেকে ওনাদের প্রায়োরিটিজ আমরা পেতে চাইছি। প্রায়োরিটিজ পাওয়ার পর আমরা স্মার্ট সিটিতে নানা রকমের প্রজেক্ট করব। কিছু প্রজেক্ট হবে যেটা প্যান সিটি প্রজেক্ট থাকবে। প্যান সিটি মানে সমস্ত যে 41 ওয়ার্ড আমাদের, সমস্ত ওয়ার্ডের ও প্রজেক্টটা থাকবে। মানে ফর এক্সাম্পল আপনি পাবলিক ওয়াইফাই যেরকম হতে পারে, ফর এক্সাম্পল। মানে 41টা যে মূল কাউন্সিল আছে আর কি, তার মধ্যে থেকে আপনারা কি নির্দিষ্টভাবে কোনোটাকে বাছছেন, না সবকটার সমানভাবে আপনারা উন্নতির জন্য গুরুত্ব দিচ্ছেন? আমাদের উন্নতি সব ওয়ার্ড জন্যই আছে। স্মার্ট সিটি বিধাননগর পৌর নিগম আছে, কিন্তু এলাকার প্রায়োরিটি আলাদা আলাদা হতে পারে। কোন ওয়ার্ডে কি জিনিসের প্রায়োরিটি আছে ওটা ওখান থেকে যে সিটিজেন্স আমাদেরকে জানাবেন, সেই রকমই ওখানে প্রজেক্টস হবে। এখন কিছু ওয়ার্ড একটু এগিয়েছে ইন টার্মস অফ ডেভেলপমেন্ট, কিছু এখনো এত ভালো ডেভেলপ নেই। তো নানা রকমের প্রায়োরিটিজ হতে পারে। কয়েক জায়গা রোড খুব ভালো আছে, কয়েক জায়গা রোডের দরকার আছে, কিছু হসপিটাল নেটওয়ার্ক কভারেজ ভালো নেই, কিছু স্কুলস আরো ভালো হতে হবে, কিছু ওয়াটার কানেকশনস বাড়ি বাড়িতে আমাদেরকে দিতে হবে। এটা ছাড়া আরো অনেক স্মার্ট সলিউশনস আমরা ভাবছি। কোথায় কি করব এটা সিটিজেন্স আমাদেরকে জানাবেন। যারা সল্টলেকের নাগরিক আপনারা সবাই শুনতে পাচ্ছেন, স্যার বলছেন যে তাদের সবার মতামত নিয়ে আমাদের শহরটা, মানে বিধাননগর শহর কেমন হবে সেটা যদি আপনারা তার একটা সঠিক চিত্র তুলে ধরতে পারেন, জমা দিতে পারেন পৌর নিগমে, তাহলে তারা সেইভাবেই খানিকটা এগোনোর চেষ্টা করবেন। ফলে কেমন হতে পারে, মানে এই যে স্মার্ট সিটি, এটা পরবর্তী সময়ে কেমন হতে পারে? এখন তো সবটাই পরিকল্পনার স্তরে, কিন্তু স্যার এটা ঠিক আজকের বিধাননগর থেকে কতটা আলাদা হতে পারে বলে আপনার মনে হয়? এখন বিধাননগর যে অবস্থায় আছে তার থেকে অনেকটা চেঞ্জ আমরা দেখতে পারবো। আপনারা বিশ্বের যে ভালো শহর আপনি যে শহরকে ভাবছেন, সেরকমই শহর বিধাননগরকে আমরা করতে পারি আরো ভালো। অন্য শহর থেকে ইন্ডিয়ার সব থেকে বেশি এখানে এক্সপার্টস, এখানে কোম্পানিজ আসতে চায়, এগুলো ডেভেলপমেন্ট আমরা করতে চাইছি। এখানে এমপ্লয়মেন্ট জেনারেশনও একটি ব্যবস্থা আমাদেরকে স্মার্ট সিটিতে খুব গুরুত্বপূর্ণ আছে, আর ওটা স্মার্ট সিটির মধ্যে আমরা করতে চাইছি। স্যার আরেকটা বিষয় আমরা দেখেছি যে পৃথিবীর বিভিন্ন স্মার্ট সিটির নিজস্ব কিছু কিছু ক্যারেক্টার আছে। যেমন ধরুন সেখানকার নাগরিকদের নিয়ে প্রায় 79 প্রজেক্টস একসাথে মিলেমিশে করেছিল আমস্টারডাম, নেদারল্যান্ডসের।
তো সেই রকম কোনো পরিকল্পনা আপনাদের কি আছে? আমরা অনেক প্রজেক্টস করতে পারি, আর নানা রকমের অর্গানাইজেশন সঙ্গে জুড়ে প্রাইভেট পার্টনারশিপে, জয়েন্ট ভেঞ্চারে, অন্য গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। উদাহরণ দেন আমাদের, উদাহরণ আমি দিয়ে হ্যাঁ, উদাহরণ দিতে মানে এক্সাম্পল দিলে ভালো হয়, যে এইগুলো আপনারা ভাবছেন, এইগুলোকে একটু বেশি করে প্রাধান্য দিচ্ছেন, প্রায়োরিটি দিচ্ছেন, একটু যদি এক্সাম্পল দিয়ে বললেন না আর কি। আমি কি ভাবছি ওটা খুব ইম্পর্টেন্ট নেই। আমাদের সিটিজেন যারা চাইছেন, সব থেকে স্মার্ট আমাদের সিটিজেন্স আছেন, তো সিটিজেন্সের প্রায়োরিটি এখনো আমরা পাচ্ছি। তো ওগুলো আমরা উইদিন অক্টোবর তারপরে আমরা আমাদের প্রায়োরিটিজ ডিসাইড করব। কিন্তু এখন যে ট্রেন্ডস চলছে, যে সিটিজেন্স এখনো জানিয়েছেন, আমরা অনেক থাউজেন্ডস অফ ফিডব্যাকস পেয়েছি, জিমেল থেকে, ফেসবুক থেকে, অফলাইন থেকে। সেগুলো ফিডব্যাকস মধ্যে আমি যদি বলবো, একটা হচ্ছে হসপিটাল নেটওয়ার্ক, মানে সমস্ত হসপিটাল ডেটা একসঙ্গে এক ওয়েবসাইটেই থাকবে। সেই ওয়েবসাইট থেকে আপনি জানতে পারবেন কি কি হসপিটালে কত বেড খালি আছে, কে ডক্টর ওখানে এখন আছে, বা কি রকমের ড্রাগস আপনি কোন মেডিকেল এস্টাবলিশমেন্ট থেকে পেতে পারেন। এখন সমস্ত ইনফরমেশন ওখানে থাকবে। একজন আরো খুব ভালো সাজেশন দিয়েছেন কি যে হাউস হোল্ড সার্ভিসেস আছে, ফর এক্সাম্পল বাড়িতে যে কিছু ডেইলি সার্ভিসেস যারা করে, লাইক মেড সার্ভেন্টস আর বার্বার আর টেইলার আর প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, এগুলো যে সার্ভিসেস, ডেইলি সার্ভিসেস বাড়িতে লাগে, এটা সেন্ট্রালাইজড ডেটাবেস আমরা করতে পারি। ওটা প্রতিদিন আপডেটও হতে পারে। যারা নতুন কেউ এসেছে যে সার্ভিস দিতে চাইছে, সেই ওয়েবসাইট মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হয়, আমাদের সার্ভিস থ্রু পৌর নিগম, ওটা ফ্রি অফ কস্ট। আমরা এটা অ্যাজ আ পোর্টাল ডেভেলপ করতে পারি। কেন এখন আপনিও সল্টলেকেই থাকেন, তো সল্টলেকে মিডল ক্লাস, আপার মিডল ক্লাস অনেক আছে, তারা অনেক সার্ভিসেস চাইছে বাড়িতে, সেই সার্ভিস কিভাবে পাবে, ওটা আমরা ভাবছি। খুব ভালো ভাবনা, খুব ভালো ভাবনার মধ্যেই আমরা আছি। স্যারকে আরেকটা জিজ্ঞেস করবার বিষয় ছিল, সেটা হলো সারা সল্টলেক জুড়ে প্রচুর শিক্ষিত মানুষ আছেন এবং তারা বিভিন্ন রকম চিন্তা ভাবনা করেন, আপনি বলছেন স্বাভাবিকভাবে। আমরা দেখছিলাম যে স্যান ডিয়েগোতে, আমেরিকায়, ওরা একটা নলেজ হাব তৈরি করেছে এইরকমই এক স্মার্ট সিটিতে, যেটা দেখে আমি ভিজুয়ালি দেখলাম, দেখে খুব ভাল লাগলো। সেই বিষয়ে আসবো আপনার সাথে আলোচনায়। আমাদের এক বন্ধু টেলিফোনে হাজির, একটু তার সঙ্গে কথা বলে নি। নমস্কার, আমি দুর্গাপুরের থেকে বলছি। আমাদের প্রোগ্রামটা শুনছি, ওটা বিধাননগরের স্মার্ট সিটি সম্পর্কে হচ্ছে আলোচনা। তো দুর্গাপুরে তো ওই প্রজেক্টের মধ্যে থাকছে। হ্যাঁ, আমরা তো শুধু বিধাননগর মানে কিন্তু শুধু বিধাননগর নয়, বিধাননগরটা একটা উদাহরণ। আমাদের কি হতে যাচ্ছে সেটা নিয়ে একটু দুটো প্রশ্ন, যেটা সব ক্ষেত্রে প্রযোজ্য মনে হয়, যে এই স্মার্ট সিটির সময় সৌন্দর্যের কিছু থাকছে তো। আর দ্বিতীয় হচ্ছে যে এই ক্ষেত্রে যখন স্মার্ট সিটি হবে, তখন তার আওতায় এখন যেগুলো আছে ট্যাক্স কি বাড়ার সম্ভাবনা আছে? যে জলের ট্যাক্স বা এইরকম যে হোল্ডিং ট্যাক্স, সেগুলো কি বাড়ার সম্ভাবনা? আর যে টেলিফোনের তার বা ইলেকট্রিকের তার যেগুলো উপরে আছে, সেগুলো কি নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আছে সৌন্দর্যের জন্য? আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমি ঠিক রকম শুনতে পারিনি। হ্যাঁ, আমি একটুখানি বলে দিই আপনাকে বিষয়টা। যেটা হলো, উনি জানতে চাইছেন এই যে স্মার্ট সিটি হচ্ছে, এর ফলে কি কোনো রকম ট্যাক্স বাড়ার সম্ভাবনা আছে জলের, কিংবা এই যে আমরা দেখতে পাবো দুর্গাপুরে, উনি যেহেতু দুর্গাপুরে থাকেন, দুর্গাপুরে ইলেকট্রিক্যাল লাইনটা উপরে, আপনার বিধাননগরে নিচে দিয়ে, তো এই ইলেকট্রিক্যাল লাইনটা কি নিচে দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিংবা কোনো প্রকার ট্যাক্স কি বাড়ার সম্ভাবনা আছে, আর সৌন্দর্যায়ন কতটা হবে, এইটা উনি জিজ্ঞেস করছেন, মানে বিউটিফিকেশনটা কতটা হবে। সব থেকে আগে আমি বিউটিফিকেশন জন্য বলে দিচ্ছি, আমরা সমস্ত এলাকাগুলোকে, পার্কসকে, ওপেন স্পেসেসকে ভালোভাবে ডেভেলপ আর বিউটিফাই করতে চাইছি। যে বুলেভার্ড আছে, যে মার্জ মিডিয়ান ভার্জ আছে, যে গ্রিন ভার্জেস আছে, সমস্ত এলাকাকে ডেভেলপ করতে চাইছি। আইডেন্টিটি এন্ড কালচার ক্রিয়েশনও করতে চাইছি, কিছু সেন্ট্রাল অ্যাক্টিভিটি পয়েন্টস করতে চাইছি, যেখানে লোক এসে অ্যাজ এ কমিউনিটি কিছু কাজ সঙ্গে করতে চায়, একসাথে করতে চায়।
ফিনান্সিয়াল জন্য উনি ট্যাক্স জন্য বললেন, আমাদের ফোকাস ট্যাক্স নয়, আমাদের ফোকাস হচ্ছে এফিশিয়েন্সি অফ ইমপ্লিমেন্টেশন, এফিশিয়েন্সি অফ ডেলিভারি অফ সার্ভিসেস। এখন অনেক জায়গায় কিন্তু স্যার এগুলো করতে গেলেও তো খানিকটা খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, পৌর নিগমের খরচ, সেটারও একটা। আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, ভারতবর্ষেই, এটা শহরের নাম না নিয়ে আমি বলবো, একটা শহরে এটা করা হয়েছে, ওনারা এক্সপেরিমেন্ট করেছেন। ওখানে কিছু জলের অনেক অভাব ছিল, তো ওনারা বাড়ি বাড়িতে স্মার্ট মিটার লাগিয়েছেন। কিছু ট্যাক্স বাড়ানো হয়নি, কিছু এক্সট্রা কালেকশন করা হয়নি, কিন্তু শুধু মিটার লাগিয়ে ওনারা দেখতে পারছিলেন কি কোথায় লিকেজ আছে, কোথায় সাপ্লাইয়ের শর্টেজ আছে। ওনারা ওটাকে অপটিমাইজ করে দিয়েছেন, আর ওনার ওয়াটার সেভিংস মোর দেন 40% হয়েছে, উইদাউট ইনক্রিজিং এনি ট্যাক্স। মিটার লাগিয়ে, মিটার লাগিয়ে, উইদাউট ইভেন চার্জিং এনিথিং। তো ওটা আমরাও করতে পারি। হ্যাঁ, ওখানে খরচটা আপনার অনেকটাই কমে যাচ্ছে। আর উনি যে প্রশ্ন করলেন কি আন্ডারগ্রাউন্ড কেবল নেটওয়ার্ক, 24/7 ওয়াটার সাপ্লাই, 24/7 ইলেকট্রিসিটি সাপ্লাই, এগুলো জিনিস আমরা করতে পারি। এগুলো, হ্যাঁ, এগুলো সবটাই সম্ভাবনার স্তরে বাস্তবায়ন করতে হবে। এখন সেই কাজটা নিয়ে ব্যস্ত সকলেই। তার মধ্যে আমরা বোধহয় এখন একটু একটা ক্লিপ দেখে নিতে পারি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি শহর, তার স্বপ্নের শহর, কেমন হতে পারে স্মার্ট সিটি, ভারতবর্ষের স্মার্ট সিটিগুলির একটি, তার একটা গ্রাফিক্স প্রেজেন্টেশন আমরা এখন দেখব। সেই ক্লিপিংয়ে চলে যাই একটু। গুজরাতের ধোলেরা, মোট আয়তন নোটিফাইড এরিয়া 920 বর্গ কিলোমিটার, 570 বর্গ কিলোমিটার উন্নয়নক্ষম। তৈরি হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর, যা একেবারে আধুনিক প্রজন্মের। ধোলেরা বিশেষ বিনিয়োগ অঞ্চল। 2009 সালের মে মাসে প্রথম প্রশাসনিকভাবে নোটিফাইড হয়, যার সামনে থাকবে এক সুবৃহৎ জলাশয়। 2009 সালের মার্চ মাসে SIR বা স্পেশাল ইনভেস্টমেন্ট রিজিয়ন কাজ শুরু করে। 2010 সালের অক্টোবর মাসে মাস্টার প্ল্যান সম্পূর্ণ হয়। 2011 সালের ডিসেম্বর মাসে উন্নয়ন পরিকল্পনা অনুমোদিত হয়। জমি বন্টন শুরু হয় 2012 সালের ডিসেম্বর মাসে। এ শহরে থাকবে একটি গ্লোবাল বিজনেস হাব, যার মধ্যে থাকবে একটি বিশ্ব আবাস বা গ্লোবাল প্লেস টু লিভ ইন, যেখানে সারা বিশ্বের মানুষ একত্রে বসবাস করতে পারবেন। থাকবে একটি পৃথক বাণিজ্য অঞ্চল, যা এই শহরের উন্নয়নকে ত্বরান্বিত করবে। থাকবে ট্রেড সেন্টার বা বাণিজ্য কেন্দ্র। বাণিজ্য কেন্দ্রের মূল নকশা। সে কেন্দ্রে থাকবে বিভিন্ন ধরনের পরিবহন ব্যবস্থা, অসংখ্য অফিস, বেশ কয়েকটি মল এবং হোটেল। এই কেন্দ্র সক্ষমতা, বুদ্ধি, যোগাযোগের এক সুগঠিত পরিকাঠামো। এ শহরে থাকবে একটি সুনির্দিষ্ট শিল্পাঞ্চল বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যেখানে
উৎপাদন ও প্রক্রিয়াকরণের ব্যবস্থা থাকবে, যাকে সহায়তা করবে দিল্লি ও মুম্বাই শিল্প করিডোর, যার জন্য নির্মিত হবে জাতীয় সড়ক। সঙ্গে থাকবে আধুনিক বিশ্ব সমুদ্র বন্দরের সুবিধা, যা মাল পরিবহন ব্যবস্থাকে সুনিশ্চিত করবে। শহর জুড়ে স্বচ্ছ জলের সরবরাহকে সুনিশ্চিত করতে তৈরি হচ্ছে কল্পসার বাঁধ, যার দৈর্ঘ্য 35 কিলোমিটার। শহরকে সচল রাখতে পুনর্নবীকরণযোগ্য শক্তির উপরেই জোর দেওয়া হচ্ছে। ব্যবস্থা করা হচ্ছে জল পর্যটন ও বিনোদনের। বাতাসে কার্বন প্রতিরোধে বনসৃজনের উপর জোর দেওয়া হচ্ছে। দূষণ রোধের ব্যবস্থা হিসেবে তৈরি করা হচ্ছে সংরক্ষিত অরণ্য। গড়ে তোলা হচ্ছে সুযোগাযোগ ব্যবস্থা সম্পন্ন আবাসিক অঞ্চল বা রেসিডেন্সিয়াল প্লেস। সবুজ উদ্যানে ঘেরা আবাসিক অঞ্চলে থাকবে পরবর্তী প্রজন্মের মতো করে নাগরিক পরিষেবা, স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা ও পরিবহন ব্যবস্থা। নগরের সৌন্দর্যায়নের উপরেও জোর দেওয়া হচ্ছে। তৈরি হচ্ছে সুপার স্পেশালিটি হসপিটাল, থাকবে বিশ্ববিদ্যালয়, যা হবে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির এক পরম পীঠস্থান। বিনোদনের জন্য থাকবে গল্ফ কোর্সও। এছাড়া আলাদা বিনোদন ক্ষেত্রে খেলাধুলা ও ফাইন আর্টস চর্চার বিস্তর ব্যবস্থা। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের শহর। স্মার্ট সিটি কেমন হতে পারে দেখছিলাম এতক্ষণ। একটি উদাহরণ এটা বলা যায়। সেখান থেকেই আমাদের এক বন্ধু টেলিফোনে অপেক্ষা করছেন। স্মার্ট সিটিকে কেমন ভাবে দেখেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? কোথা থেকে বলছেন? হলদিয়া থেকে শান্তনু বেরা কথা বলছিলাম। হ্যাঁ, আপনার শহরে তো স্মার্ট সিটি হচ্ছে। হ্যাঁ স্যার, অবশ্যই হচ্ছে। আমরা স্যার একটা এনজিও চালাই হলদিয়াতে। হ্যাঁ হ্যাঁ। তো স্যার মোটামুটি পৌরসভার সঙ্গে আমাদের একটা ভালো যোগাযোগ রয়েছে। আমাদের হলদিয়া পৌরসভা এবং এসডিএ দুটি সংস্থা মিলে এই স্মার্ট সিটির পরিকল্পনা করছে। সেই জায়গাতে স্যার আমাদের মনে হয় কুকড়াহাটি অর্থাৎ হলদিয়া থেকে কলকাতার একটা সড়ক বহন অবশ্যই দরকার, যেখানে আমরা ভ্যাসেল থেকে যোগাযোগ করি, ভ্যাসেলে যাতায়াত করি, যেটা এসডিএফ থেকেই পরিচালনা করা হয়। তো সেইটা স্যার আমরা বলছি যদি একটা ফ্লাইওভারে একটা সময় আজ থেকে 2000 মানে আজ থেকে 5 বছর আগে, 10 বছর আগে, 7 বছর আগে একটা প্রোগ্রাম হয়েছিল, পরিকল্পনা হয়েছিল। তো যে কোনো কারণে সেটা পরিকল্পনাটার সমাধান হয়নি। তো স্মার্ট সিটির সঙ্গে স্যার হলদিয়ার যদি একটা কলকাতার সঙ্গে এই দিক থেকে যোগাযোগ অর্থাৎ ডায়মন্ড রোড হয়ে যোগাযোগ হয়, তাহলে হাসপাতাল থেকে শুরু করে সমস্ত মানে ব্যবস্থাটা আমাদের সুবিধে হয়। স্যার হলদিয়াবাসীর সুবিধে। আপনার এই বিষয়ে কিছু বলুন। আরেকটা স্যার, দা ইরিনা ইন্টারন্যাশনাল স্পোর্টস সিটি হলদিয়াতে আজকের প্রায় বিগত 12 বছর ধরে কোনো এর ইউটিলাইজ হয়নি। যেখানে আপনার স্পোর্টসটা দরকার, হলদিয়ার মানুষের সঙ্গে পূর্ব মেদিনীপুরের মানুষ একটু হলদিয়ার উপর ডিপেন্ড করে, যেহেতু আমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। তো এখন এই মুহূর্তে স্পোর্টস এর কোনো পরিকল্পনা কোনো মতেই হচ্ছে না। তো স্যার চাচ্ছি যে স্মার্ট সিটির সঙ্গে আপনাদের যেহেতু স্পোর্টস এর একটা রয়েছে, তো এই আমাদের স্টেডিয়ামটা নিয়ে যদি পরিকল্পনা আপনারা করেন। হ্যাঁ, আপনারা যদি খুব ভালো হয়, আপনারা যদি একটা লিখিত জানান সেটা আপনাদের ওখানে পৌর নিগমে, তাহলে অবশ্যই। এবং আমরা এটাও চেয়েছি ইডেনের সঙ্গে অর্থাৎ দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সঙ্গে আমরা যোগাযোগ করে একটা ক্রিকেট মানে আপনার কোচিং সেন্টার এই হলদিয়াতে করার খুব পরিকল্পনা আমরা আজকে লাস্ট 2012 থেকে চেষ্টা করছি, কিন্তু তার সেভাবে স্যার সুরাহাটি পাচ্ছি না। ঠিক আছে, এটা নিশ্চয়ই সমাধান হবে এই সমস্যাগুলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন একটা বিজ্ঞাপন বিরতিতে চলে যাব, এর উত্তরটা স্যারের কাছ থেকে নেব ফিরে এসে।
ইয়ামিদি, আপনি বলেন যে ফেয়ার এন্ড লাভলি ক্রিম না ট্রিটমেন্ট। ব্লু লেন্সে টেস্ট করা যাক, বাজি ধরা যাক। মুখের একদিকে ফেয়ার এন্ড লাভলি, অন্যদিকে এক্সপার্ট ট্রিটমেন্ট। ফেয়ার এন্ড লাভলি আর ট্রিটমেন্টের জিল্লা ইকুয়াল, আনবিলিভেবল। আপনিও আমাদের ব্লু লেন্স চ্যালেঞ্জ নিয়ে দেখুন, বাজি ধরা যাক। ফেয়ার এন্ড লাভলি শুধু ক্রিম না, ট্রিটমেন্ট। নতুন কুর্তি ওকেশনটা কি? I can't believe this. তাহলে কি? এসে গেল সানলাইট, কালো গাঢ়যুক্ত, যা বারবার ধোয়ার পরেও রং রাখে ঝলমলে। বলো না আজকে প্লিজ। কিচ্ছু নয় বকুরাম, এটা তো পুরনো কুর্তি, 3 বছর ধরে পরছি। সানলাইট। পেটে ব্যথা করছে। এখানে বাইরের পিৎজা, বার্গার, ব্যথা তো হবেই না। আপনি তোমারও কি এরকম ব্যথা হতো? আজকাল শুধু খাবারই না, জীবাণু বদলে গিয়ে শক্তিশালী হয়ে উঠেছে। এখান থেকে এখানে, এরপর ডায়রিয়া আর পেট ব্যথা। RSPH লন্ডনের অনুমোদনের সাথে নতুন লাইফ বয় 10টি সংক্রমণ ঘটানো শক্তিশালী জীবাণু থেকে সুরক্ষা। নতুন কুর্তি ওকেশনটা কি? I can't believe this. তাহলে কি? এসে গেল সানলাইট, কালো গাঢ়যুক্ত, যা বারবার ধোয়ার পরেও রং রাখে ঝলমলে। বলো না আজকে প্লিজ। কিচ্ছু নয় বকুরাম, এটা তো পুরনো কুর্তি, 3 বছর ধরে পরছি। সানলাইট। পেটে ব্যথা করছে। এখানে বাইরের পিৎজা, বার্গার, ব্যথা তো হবেই না। আপনি তোমারও কি এরকম ব্যথা হতো? আজকাল শুধু খাবারই না, জীবাণু বদলে গিয়ে শক্তিশালী হয়ে উঠেছে। এখান থেকে এখানে, এরপর ডায়রিয়া আর পেট ব্যথা। RSPH লন্ডনের অনুমোদনের সাথে নতুন লাইফ বয় 10টি সংক্রমণ ঘটানো শক্তিশালী জীবাণু থেকে সুরক্ষা। ফিরে এলাম বিরতির পর। আপনাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন বিধাননগর পৌর নিগমের কমিশনার IAS পবন কাডিয়ান সাহেব। স্যারকে আমার জিজ্ঞাসা যাব, কিন্তু তার আগে আমাদের আরেক বন্ধু টেলিফোনে অপেক্ষা করছেন, তার সাথে কথা বলে নেব। হ্যালো হ্যালো, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বিনোদাক্ষী বলছি। এই দুর্গাপুর অঞ্চলে যে সমস্ত শ্রমিকরা শ্রমিক কলোনি আছে, বস্তি এলাকা, গরিব মানুষ যেগুলো থাকে, সেগুলোকে কি পরিকল্পনা করা আছে? হ্যাঁ, সেগুলোকে তাদের মাস বিশ্বায়ন করার জন্য কি পরিকল্পনা আছে এর মধ্যে? ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, আপনার জিজ্ঞাসাটা জানলাম। স্যারের কাছে প্রশ্ন, উনি জানতে চাইছিলেন, আমরা আগের আমাদের যে প্রশ্নকর্তা তার উত্তর থেকেই আসি আপনার কাছে। প্রথমে উনি জানতে চেয়েছিলেন যে কি করে মানে হলদিয়ার কিছু সমস্যা আছে সেগুলো সমাধানের পথে যাওয়া যায় কি করে। আর 2 নম্বর, এখন যিনি আমাদের ফোন করলেন তিনি জানতে চাইছিলেন যে যে শ্রমিক মহল্লা আছে দুর্গাপুরের, তার ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্ট কি ভাবছে, সরকার কি ভাবছে। পশ্চিমবঙ্গে যে 4 শহর স্মার্ট সিটি মিশনে এসেছেন, এই 4 শহরের যে পৌর নিগম আছে বা পৌরসভা আছে বা যে ডেভেলপমেন্ট অথরিটি আছে, যেরকম নিউ টাউনে ডেভেলপমেন্ট অথরিটি আছে, বিধাননগর পৌর নিগম আছে, দুর্গাপুর পৌর নিগম আছে, আর হলদিয়া মিউনিসিপ্যালিটি আছে। এই 4টে অর্গানাইজেশনসকে, গভর্নমেন্ট বডিজকে, যে ওখানকার বাসিন্দা আছে তারা জানাতে পারেন কি ওনারা কি চাইছেন। এটা মিউনিসিপ্যালিটি মাধ্যমেই হবে, ডাইরেক্টলি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা অন্য কাউকে দিয়ে এটা হবে না। আপনারা দয়া করে ওখানে গিয়ে ওনাদেরকে জানান। আমি ওনাদের পক্ষ থেকে এটা বলতে পারি কি ওনারা অনেক জিনিস করছেন আর আপনাদের মত জানতে চাইছেন। হ্যাঁ, তো সবাইকে একটু পৌর নিগমে কিংবা পৌরসভায় যোগাযোগ করতে হবে, সেখানে গিয়ে আপনাদের মতামতটা, মানে আপনাদের কি অভিমত, আপনারা কি চাইছেন সেগুলি যদি লিখিত আকারে দেন, স্যার বললেন সেটাই বোধহয় সঠিক হবে। তাহলে আপনাদের শহর আরো সুন্দর, আরো ভালো হয়ে উঠবে। তো স্যার, এখানে আমরা দেখতে পাই যে আমাদের স্মার্ট সিটির একটা মূল বিষয় হলো ই-গভর্নেন্স, অর্থাৎ আমরা নেটওয়ার্কটাকে প্রাধান্য দিয়ে ই-গভর্নেন্সের ক্ষেত্রে যেতে চাইছি। সেইটা বিধাননগরের ক্ষেত্রে এবং সার্বিকভাবে কতটা কিভাবে আপনারা চেষ্টা করছেন সেটাকে উন্নত করবার একটু যদি বলেন। বিধাননগরে আমাদের সিটিজেন্স অনেক জিনিস জানিয়েছেন কি রকমের ওনারা ই-গভর্নেন্স চাইছেন। 2-1টা যদি উদাহরণ, আমি উদাহরণ দিচ্ছি। ওনারা চাইছেন পেপারলেস গভর্নেন্স, মানে যে ডাক বা যে অফিসে কি হয় কি এক টেবিল থেকে আরেক টেবিল যেতে 1 দিন 2 দিন লেগে যায়, ওটা না হয় যদি আমরা ই অফিস করে দিই ওটাকে, এখানে
এটা আপনি যদি এমনি আমি বলবো ইমেলের মাধ্যমে এক টেবিল থেকে সমস্ত টেবিলে চলে যাবে আর ওটা ইমিডিয়েটলি চলে যাবে কিংবা কপি টু করে যদি দেওয়া যায় করে ইট ইজ লাইক অ্যান ইমেল কিন্তু ইমেল নয় ওটা সিকিউরড সার্ভারে থাকবে